তো হেই বন্ধুরা, তোমরা কি কোনোদিন কাঁঠালের বড়া খেয়েছো? তো চলো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব কাঁঠালের বড়া কিভাবে বানাতে হয়। প্রথমে আমরা কাঁঠালটা কেটে নেব, আর কাটার সময় কিন্তু হাতে অবশ্যই তেল নিব, কারণ হাতে যদি তেল না নিই তাহলে ওইটার যে আঠাগুলো আছে সেইগুলো বারবার হাতে লাগবে। তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা তেল নিয়ে নিবে, হয় সরষা তেল না হয় রিফাইন তেল। এইখানে আমি তো কাটতে পারবো না কাঁঠালটা, তার জন্য আমি মাকে দিয়েছিলাম কাঁঠালটা কাটতে। আর আমাদের কাঁঠালটা এতটাই শক্ত ছিল, লাস্ট অবধি তো বঁটি দিয়ে কাটাই হলো না, কাতান দিয়ে কাটতে হলো। যেভাবে তরকারি রান্না করে খাওয়া হয় সেইভাবে কাটতে হবে, মানে বাইরের যে শক্ত কাঁটা অংশটা সেটা হচ্ছে বাদ দিয়ে দিতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে কাটবে, বাইরের অংশটা কিন্তু এইভাবে বাদ দিয়ে দিবে। আর এইরকম সাইজ করে কাটবে, বেশি ছোট করবে না আর বেশি বড়ও করবে না, কারণ এইরকম সাইজ থাকলে একটা একটা পিস দিয়ে পকোড়াতে দেওয়া হবে। আর যদি ছোট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে 2-3টা পিস দিয়ে তখন করতে হয়। তাই এইরকম সাইজ রাখাটাই ভালো, আর ছোট হলেও কোনো প্রবলেম নেই, তখন 2-3টা পিস দিয়েও করা যাবে। আর তোমরা যদি ভাবো যে পকোড়ার সাইজটা একটু বড় রাখবে, তাহলে একটু বড় বড় করে সাইজও রাখতে পারো। তো এইভাবেই তোমরা কাঁঠালটা কেটে নিবে তোমাদের যতটা প্রয়োজন। আমি কিন্তু অর্ধেক কাঁঠাল দিয়েই করেছি, কারণ আমাদের কাঁঠালের সাইজটা একটু বড় ছিল আর আমরা অল্প করেছিলাম, তাই অর্ধেক নিয়েছি। তোমরা যদি বেশি করতে চাও তাহলে বেশি পরিমাণে কেটে নিবে। আর এইদিকে মা যতক্ষণে কাটছিল ততক্ষণে আমি চলে গিয়েছিলাম, আমাদের বাড়িতেই ঝাল গাছ আছে, তো ঝাল তুলতে চলে গিয়েছিলাম। রান্না করার জন্য তো ঝাল লাগবে, তাই আমি এতগুলো লঙ্কা তুলে নিয়েছি। আর হ্যাঁ, তোমাদের বাড়িতে যদি কাঁচা ঝাল না থাকে তাহলে গুঁড়ো ঝাল দিলেও হবে। যাওয়ার সময় কোনো জিনিস নিয়ে যাইনি লঙ্কা আনার জন্য, তাই ফোনের কভার দিয়েই নিয়ে এসেছি। অন্যদিকে আমাদের কাঁঠাল কাটা হয়ে গেছে, তাই জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। তরকারি রান্না করার সময় যেভাবে সিদ্ধ করতে দেওয়া হয় সেইভাবেই সিদ্ধ করতে দিয়েছি। এইখানে সিদ্ধ করতে দেওয়ার সময় পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, আর এইখানে যদি হলুদ পরে কমও হয়ে যায় তাহলে পরে অ্যাড করা যাবে। তারপর অল্প পরিমাণে নুনটাও দিয়ে দিয়েছি, নুনটা দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পর এইটা 10 থেকে 15 মিনিট মতো সিদ্ধ করতে দিয়ে দিব। আর এইখানে আঁচটা একটু বেশি পরিমাণেই রাখবো, আর যারা গ্যাসে রান্না করছো তারা একটু বেশি পরিমাণে রাখবে। আমি উনুনে রান্না করছি, আমিও বেশি পরিমাণেই রেখেছি যাতে ভালো করে একটু সিদ্ধ হয়। যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা অন্য মশলাগুলো করে নিই। পরিমাণ মতো রসুন আর আদা নিয়ে নেব। তোমরা হয়তো ভাবছো যে একটু বেশি পরিমাণে আছে, একটু বেশি পরিমাণেই করতে হবে, কারণ মশলাটা যদি ভালো না হয় তখন কিন্তু ভালো লাগবে না খেতে। তাই মাংস রান্না করার সময় যেরকম বেশি করে মশলা দিই সেই রকম বেশি করেই মশলা দিতে হবে, না হলে কিন্তু পরে খেতে ভালো লাগবে না। আমি যেহেতু গ্রাইন্ডারে করবো তাই আদাগুলো এইরকম সাইজে কেটে নিয়েছি। যারা শিলনোড়া দিয়ে করবে তারা সেইভাবেই করবে যেভাবে করা হয়। গ্রাইন্ডার দিয়ে প্রথমে আমি আদাটা করে নিলাম, তারপর একই রকমভাবে আমি রসুনটাও করে নিব গ্রাইন্ডার দিয়ে আদা আর রসুনটা আমি বেটে নিয়েছি। আদা আর রসুনের পরিমাণটা একটু বেশি করেই করেছি, আর তোমরাও কিন্তু এইভাবে বেশি করেই করবে। তারপর অন্যদিকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করতে দেওয়ার পর দেখতেই পাচ্ছ এইরকমভাবে সিদ্ধ হয়ে গেছে পুরো। এই কাঁঠালটাতে এখনও অনেকটা জল আছে, তাই কাঁঠালটাতে একটু আলাদা করে নেব, জলটা ফেলে দেব। তোমরা আমার মতো এইভাবেই ছেঁকে নিবে কাঁঠালটা, আর অন্য একটা পাত্রে রাখবে। তারপর এই যে জলটা, এই জলটা তোমরা ফেলে দিবে। তারপর কড়াইটা বসিয়ে দিব উনুনে। কড়াইটা যতক্ষণে গরম হতে থাকবে ততক্ষণে আমরা 2 থেকে 3টা মতো পেঁয়াজ এইখানে কেটে নেব। কড়াইটা এখন গরম হয়ে গেছে, তাই এখন আমরা তেল দিয়ে দেবো। এইখানে তোমরা রিফাইন তেলও দিতে পারো কিংবা সরিষার তেলও দিতে পারো, তোমাদের সেটা ইচ্ছা। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিব। তারপর পেঁয়াজটা এইভাবে ভাজবো। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজের মধ্যে আদাটা দিয়ে দিব। দেওয়ার পর আদাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দিব। দেওয়ার পর এইভাবে নাড়তে থাকবো। যখন মনে হবে যে কড়াইতে মশলাটা লেগে যাচ্ছে তখন রসুনটা দিয়ে দিব। এই কীরকম এটাও মিশিয়ে দিব আর নাড়তে থাকবো। 2 মিনিট মতো নাড়ার পর আমি হলুদ নিয়ে নিয়েছি, এইটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে দিবে। আর তারপর পরিমাণ মতো ঝালের গুঁড়া দিয়ে দিয়েছি, তোমরাও পরিমাণ মতো এইখানে দিয়ে দিবে। দিয়ে এটা 1 থেকে 2 মিনিট মতো নাড়ার পর যখন মনে হবে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে তখন একটু জল দিয়ে দিবে। জলটা কিন্তু খুব অল্প পরিমাণে দিবে। জলটা দেওয়ার পর 1 মিনিট মতো নাড়তে থাকবে। তারপর আমি জিরে গুঁড়া 1 চামচ দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবে। তারপর আবারও 2 মিনিট মতো নাড়তে থাকবো যতক্ষণ না মনে হয় যে মশলার কালারটা আসছে। এইরকম যখন একটু মশলার কালারটা চলে আসবে তখন আরেকটু জল দিয়ে দেবো। এখন কিন্তু তখনের তুলনায় একটু বেশি পরিমাণে দিয়েছি জলটা। তারপর এইভাবে আরেকটু নেড়ে করে রেখে দিব। 2 থেকে 3 মিনিট রাখার পর যখন এইভাবে ফুটতে থাকবে, যখন দেখবে এইরকম কালার একটা চলে এসেছে মশলার। মাংস রান্না করার সময় মশলা যেরকম কালার আসে সেই রকম যখন কালারটা চলে আসবে তখন এই যে কাঁঠালগুলো এর মধ্যে দিয়ে দিব। তারপর কাঁঠালগুলো ভালোভাবে নাড়বো যাতে মশলার সাথে ভালো করে মিশে যায়। এইভাবে 2 থেকে 3 মিনিট মতো নাড়তেই থাকবো। তারপর
এইখানে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি, তোমরাও তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দিবে। সিদ্ধ করার সময় একবার নুনটা দেওয়া হয়েছিল, কিন্তু তাও এখন লাগবে, যদি লাগে তাহলে দিবে, যদি না লাগে তাহলে দেওয়ার দরকার নেই। তারপর মিডিয়াম আঁচে রেখে 5 থেকে 10 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আমার 7 মিনিট মতো রাখার পর এরকম হয়ে গেছে কাঁঠালটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর মিশে গেছে। তারপর এইটা একটু নেড়ে করে ভালো করে সবগুলো মিশিয়ে দিব। তারপর কাঁঠালটাকে নামিয়ে অন্য একটা পাত্রে রেখে দিব। তারপর 1 বাটি ময়দা আর 1 বাটি বেসন একটা পাত্রে নিয়ে নিয়েছি। এটা তোমরা পরিমাণ মতো নিয়ে নিবে, তোমরা যদি বেশি করবে তাহলে একটু বেশি পরিমাণে নিবে। তারপর আমি এইখানে ঝাল গুঁড়া দিয়ে দিয়েছি, সেটাও তোমরা পরিমাণ মতো দিবে। তারপর লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। এই সবগুলোই তোমরা পরিমাণ মতো করে দিবে। তারপর জল দিয়ে সবগুলোকে মিশিয়ে করে আমার মতো আমি যেভাবে করছি সেইভাবে তোমরা করে নিবে। আমারটাতে একটু বেশি জল দিয়ে দিয়েছি, তাই একটু বেশি পাতলা হয়ে গেছে, তাই আর একটু বেসন দিয়ে করে একটু যাতে মোটা হয় তার জন্য একটু বেসন দিয়ে দিয়েছি। তারপর আবারও এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দেখো এটা ঠিকঠাক হয়ে গেছে। এটা তারপর ঠিক মতো হয়েছে কিনা সেটার জন্য একটু কাঁঠাল নিয়ে এইভাবে করে দেখে নিলাম যে ঠিক হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ ঠিকই আছে। এইটা বানাবার পর অন্যদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম, একটু ছাঁকবো তার জন্য একটু বেশি করে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের মতো করে দিয়ে দিবে তেল। আমি ছাঁকার জন্য রিফাইন তেল দিয়েছি, তোমরাও রিফাইন তেল দিয়েই ছাঁকবে। তারপর যখন তেলটা দেখবে গরম হয়ে গেছে তখন তোমরা কিভাবে দিবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এই যে দেখো এতটা পরিমাণে তোমরা কাঁঠাল নিবে, কাঁঠাল নিয়ে এইভাবে তোমরা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবেই তোমরা করবে। করার পর এইখানে তেলে ছেড়ে দিবে। আবারও তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। আমি যেভাবে করছি এইভাবেই কিন্তু তোমরা করবে। তোমরা যদি ভাবো যে পকোড়ার সাইজটা একটু বড় করে করবে তাহলে একটু বেশি করে কাঁঠাল নিবে, কিন্তু বড় করলে অতটা ভালো লাগবে না খেতে, তাই ছোটো ছোটোই ভালো। এইটা একবার হোক তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে করে দেখো, এটা কিন্তু দারুণ লাগে খেতে। এটা মাংসর পকোড়ার থেকেও কিন্তু অনেক ভালো লাগে খেতে। একবার যদি তোমরা বাড়িতে এইটা করে খাও তাহলে মাংসের পকোড়া খেতে ইচ্ছাই করবে না, বারবার কাঁঠালের পকোড়া খেতেই ইচ্ছা করবে। তারপর পকোড়াগুলো এদিক ওদিক করে পাল্টে নেবো। যখন দেখবো যে ভালো করে ভাজা হয়ে গেছে তখন কড়াই থেকে তুলে নেব। দেখো আমাদেরটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, তাই এখন আমরা কড়াই থেকে তুলে নিব। সবগুলো করা হয়ে গেছে, এতগুলো আমাদের মোট হয়েছে। এগুলোকে বাইরে থেকে দেখে মনে হচ্ছে পুরো মাংসর পকোড়া এগুলো, আর খেতে তো মাংসর পকোড়ার থেকে আরো ভালো। আর তোমাদেরকে পকোড়াটা ভেঙে করে দেখাচ্ছি, দেখো ভিতরটা কি সুন্দর হয়েছে। তো বাই বাই, এইখানে আমি আমার রান্নার রেসিপি শেষ করছি।